ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। দ্বিতীয় প্রান্তিক হবে তোমার টোটাল মার্কস হচ্ছে 50 এই যে টোটাল মার্ক হচ্ছে 50। তাহলে তোমার একের দাগে ১-১ বলেছে পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিয়েছিল কার্পভ। ১-২ এ পথে আমি যে গেছি এটা কার দৌড় কত দূর থেকে, এটি একটি রবীন্দ্রসঙ্গীত। ১-৩ জগতের দরিদ্র শ্রেণী অধিকার করেছে মানব হৃদয় ভূমি। ১-৪ সুবর্ণ যুগ আসে যার হাত ধরে সবুজ ফসল। ১-৫ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। ১-৬ সঠিক বানান হবে তালবই কয়ের দাগেরটা শশীভূষণ। ১-৭ সঠিক বানানটা এটা ক হবে শুশ্রূষা। ১-৮ মাঠে ময়দানে শব্দটি কি ধরনের শব্দের উদাহরণ, শব্দ দ্বৈত। ১-৯ জলজ শব্দটি কি ধরনের শব্দ, যোগ রূঢ়। ১-১০ ঝিরঝির কোন ধরনের শব্দ, ধনাত্মক শব্দ। ১-১১ গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। ১-১২ পৌত্র শব্দটি যৌগিক শব্দ। ২-এর দাগের গুলো ১ নম্বরে। ২-এর ১-এ বলেছে সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি, জীবনের ঝরা পাতা। ২-এর ২ আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা হেদো পার্ক হবে না। এই যে আজ একজন বললে জানো না খোকা, এখানে আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। রামকুমার চট্টোপাধ্যায় একদিন স্কুলে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছিলেন হেদো পার্কের কাছে বেশ ভিড়। আর যেখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। ২-এর ৩ বলেছে অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে, কাল বা সময়ের স্রোতে। ২-এর ৪ জবাবটা জেনে নেব কার কাছ থেকে, কোন প্রশ্নের জবাব জেনে নেবে। এটা নোট বই কবিতা থেকে দিয়েছে, তোমাদের ৪৭ পৃষ্ঠায় আছে। এই যে প্রশ্নটা হচ্ছে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। এটা কার কাছ থেকে জেনে নেবে, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। তাহলে প্রশ্নটা হচ্ছে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, আর কার কাছ থেকে জেনে নেবে, মেজদার কাছ থেকে জেনে নেবে। ২-এর ৫ দিয়েছে একেবারে কখনো থেমে যায়নি, এখানে কার কথা বলা হয়েছে, কার দৌড় কত দূরে, এটা অ্যামিবার কথা বলা হয়েছে। এই যে রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। তাহলে এটা এখানে অ্যামিবার কথা বলা হয়েছে। ২-এর ৬ দিয়েছে তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি, এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কি। সুন্দরী মেয়েটি ছিল অসীমা, অসীমার প্রকৃত পরিচয় হলো সে কার্পভের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। তাহলে সুন্দরী যে মেয়েটি বসেছিল তার নাম ছিল অসীমা, অসীমার প্রকৃত পরিচয় সে কার্পভের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। ২-এর ৭ দিয়েছে চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট কি, মানে কোন ঘটনা বা সময়ের এতে লেখা হয়েছে। আকাল এবং দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের শ্রম আর জীবনী শক্তির জয়ের কাহিনী। চিরদিনের কবিতাটি তাহলে প্রেক্ষাপট হচ্ছে আকাল এবং দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের শ্রম এবং জীবনী শক্তি জয়ের কাহিনী এটা। ২-এর ৮ দিয়েছে মূঢ় ওরা, ওদের মূঢ় বলা হয়েছে কেন। আচ্ছা, এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, তো তোমরা একটু লিখে নেবে। এই যে শাসকরা মূঢ়, শাসকদের মূঢ় বলা হয়েছে কারণ এই কথাটি তারা বুঝতে পারেনি যে পার্থিব জীবনে কেবল পার্থিব স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরতা লাভ করতে পারে না, কালের নিয়মেই তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলো মিশে যাবে। তাহলে কাদের মূঢ় বলা হয়েছে, ক্ষমতালোভী সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলা হয়েছে। আর কার মূঢ় বলা হয়েছে এই কারণে যে পার্থিব স্মৃতিচিহ্ন নির্মাণ করে কেউ অমরতা লাভ করতে পারে না, কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভ একদিন ধুলোয় মিশে যাবে। ২-এর ৯ মাকু থেকে দিয়েছে, বলেছে হোটেলওয়ালার জন্মদিনে দিনে ও রাতে কি রান্না হয়েছিল। আচ্ছা, হোটেলওয়ালার জন্মদিনে দিনে ও রাতে কি রান্না হয়েছিল, মাকু বইয়ের ২৩ পাতায় রয়েছে। এই যে দিনের বেলায়, এ বেলায় মানে দিনের বেলায় মাছের স্টু আর ভাত, তাহলে দিনের বেলা হচ্ছে মাছের স্টু আর ভাত, আর রাত্রিবেলার জন্মদিনের জন্য ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর শুরুয়া। ২-এর ১০ দিয়েছে মাকুকে তৈরি করতে ঘুড়িওয়ালার কত সময় লেগেছিল, ১৭ বছর। ২-এর ১১ বলেছে পরীদের রানী দেখতে কেমন। পরীদের রানী দেখতে কেমন, পরীদের রানী দেখতে খুব সুন্দর, তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ।
দুইয়ের 12 দিয়েছে সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? সোনাটিয়া মাকুর নাম বলেছিল বেহারি। 3-এর দাগে আসি, 3-এর গুলো হচ্ছে 2 নম্বরে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর 3 নম্বরে করে। 3-এর 1-এ বলেছে মেঘচোর গল্পে পুরন্দর এবং অসীমা চরিত্র দুটি পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধি। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছে তা বুঝিয়ে লেখো। তো লিখবে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় মেঘচুর গল্পে দুই পরস্পর বিরোধী মনোভাব সম্পন্ন চরিত্রের পরিচয় পাই। এরা হলো বিজ্ঞানী পুরন্দর চৌধুরী আর কার্পভের কন্যা হচ্ছে অসীমা। বিজ্ঞানী পুরন্দর চৌধুরী সারা বিশ্বে বৃষ্টি বিজ্ঞানী নামে পরিচিত। তিনি তার বৈজ্ঞানিক প্রয়োগে সংকর ধাতু দিয়ে একটি ধাতব গোলক তৈরি করেছেন, যার সাহায্যে তিনি অতি অল্প সময়ে একটি লেকের সমস্ত বরফকে বাষ্প তথা মেঘে পরিণত করে সেই মেঘ নিজের পছন্দ মতো স্থানে গিয়ে বৃষ্টি ঘটাতে পারতেন। এই পর্যন্ত লিখে তারপরে এখানে চলে আসবে। তার ধারণা ছিল বিজ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতিকে তিনি নিজের কথা মতো চালাবেন। এই ধারণা তাকে অহংকারী করে তুলেছে। অপরদিকে অসীমার প্রকৃত পরিচয়, সে বিজ্ঞানী কার্পভের কন্যা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক। কিন্তু ভূগোল ও কম্পিউটারে তার দক্ষতা রয়েছে। সে কখনোই বিজ্ঞানকে সভ্যতার ধ্বংস সাধনে ব্যবহার করতে চায়নি। তার মতে বিজ্ঞান মানুষের কল্যাণকর জীবনের সহায়ক, তাকে আপন স্বার্থে ব্যবহার করা অন্যায়। তাই বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে ভয় দেখিয়ে তাকে তার শব্দ থেকে নিবৃত্ত করেছে অসীমা। অর্থাৎ বলে একটু লিখে দেবে যে বিজ্ঞানী পুরন্দর বিজ্ঞানের শক্তিকে আপন স্বার্থে ব্যবহার করে মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু অসীমা বিজ্ঞানকে সভ্যতার কল্যাণেই ব্যবহার করতে চেয়েছে। 3-এর 2-তে বলেছে আমার সোনার বাংলা গান রচনার প্রেক্ষাপট কি? গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল? আচ্ছা, প্রেক্ষাপট লিখবে, এই উৎসটা লিখবে প্রেক্ষাপট হিসাবে, যে প্রথমে সুনির্দিষ্ট কোনো গ্রন্থে গানটা ছিল না। জানা যায় বঙ্গভঙ্গের প্রাক্কালে 1905 খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয়। ভক্তদের মাধ্যমে থেকে গীত হয়ে তা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে তোমার আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট। আর তারপরে পরবর্তীকালে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হলে ওই দেশে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। তাহলে পরে বলেছে গানটি পরে কোথায় ব্যবহৃত হয়েছিল? পরবর্তীকালে এই যে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হলে ওই দেশে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। তাহলে আমার সোনার বাংলা গানের রচিত প্রেক্ষাপট হচ্ছে বঙ্গভঙ্গের প্রাক্কাল, এবং 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের প্রাক্কালে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয়, ভক্তদের মাধ্যমে থেকে গীত হয়ে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীকালে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন হলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয় বা ব্যবহৃত হয়। 3-এর 3 বলেছে এরকম মনে করলে ভুল হবে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে, কেন বক্তা এমন উক্তি করেছেন? এটা কাদুর কত দূর থেকে দিয়েছে? বলেছে হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যধিক ওজন নিয়ে একখানি হিপোপটেমাস জলহস্তির কাদা ভেঙে থপথপ করে যাওয়া। এই দুয়ের গমন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তিকে বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। তাহলে উক্তিটি কার? উক্তিটি লিখবে লেখকের। আর কোন প্রসঙ্গে কেন বক্তা এরকম উক্তি করেছেন এটা লিখে দেবে। তাহলে উক্তিটি হচ্ছে লেখকের। কার দৌড় কত দূর, তাহলে উক্তিটি লিখবে শিবতোষ মুখোপাধ্যায়। কার দৌড় কত দূরের লেখক হচ্ছে শিবতোষ মুখোপাধ্যায়ের উক্তি এটি। 4-এর দাগে আসি। 4-এর 1-এ দিয়েছে নোট বই কবিতায় কবি পাঠককে যে সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছেন সেটি কি? এই নোট বই কবিতাটি কি ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে এটা লিখবে বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় তার নোট বই কবিতায় শিশু মনে খেয়ালি কল্পনার জাল বুনেছেন। কবি আলোচ্য কবিতায় এমন সব অবাস্তব প্রশ্ন উত্থান করেছেন যার উত্তর প্রশ্নের মধ্যেই নিহিত আছে। আসলে বিষয়বস্তুর সারমর্ম তুলে ধরা কবির উদ্দেশ্য নয়, কল্পনাপ্রবণ শিশু মনকে চমকে দেওয়াই হচ্ছে কবির উদ্দেশ্য। 4-এ 2-এ দিয়েছে স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে অবিনশ্বর আর নিত্য সমুজ্জ্বল বলেছেন?
কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর নিত্য সমুজ্জ্বল বলেছেন? যারা দরিদ্র সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা মানুষের মনের মণিকোঠায় চির বিরাজিত। কবি তাদের কথা বলেছেন কারণ তাদের কীর্তি কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে জীর্ণ হবে, বরং মানুষের মন সিংহাসনে তারা চির বিরাজিত থাকবে। 4-3 হচ্ছে একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। একটানা বলতে কি বোঝানো হয়েছে আর বিচিত্র ধ্বনিটি কি? একটানা বলতে এখানে বোঝানো হয়েছে ক্রমাগত। এটা যেহেতু 2 নাম্বার আছে, একটানা বলতে কি বোঝানো হয়েছে এটাই লিখবে। বিচিত্র ধ্বনি হচ্ছে নানা রকমের শব্দ আর কি। এই যে বলেছে বাংলা চাষিরা এই বঙ্গমাতার সন্তান, তারা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলা প্রকৃতির ডাক, যেখানে পাখির গান, বিচিত্র পশু পাখির ডাক, দূরে কোথাও কৃষকের হাঁক ডাক, আরো নানা শব্দ সবসময় চলতে থাকে। এই বিচিত্র ধ্বনি আসলে হচ্ছে কর্মমুখরতার প্রতীক। মেহনতি মানুষ তাদের কর্মের মধ্যে দিয়ে বিগত সময়ের দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য অংশে প্রাণশক্তিতে ভরপুর কর্ম চঞ্চলতার বিচিত্র ধ্বনি যেন সারাটা দুপুর শোনা যায় পল্লী বাংলাতে। 5-1 দিয়েছে সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? সার্কাসের লোকেরা জঙ্গলে থাকতে হয়েছিল কেন আর কেন বনের মধ্যে এলে, এই উত্তরটা লিখবে সার্কাসের অধিকারী মশাই নতুন তাঁবু কিনে, বড় ঝাড়বাতি কিনে, সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারদিকে বিজ্ঞাপন দিয়েছিল নতুন নতুন খেলার, অথচ খেলা শুরু হবার আগেই দোকানদারদের কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে অধিকারী মশাই কোথায় পালিয়ে গিয়েছিল, তাই দোকানদাররা থানায় নালিশ করে। অধিকারী না থাকায় সার্কাস দলের অন্যদের নামেই পরোয়ানা বের হয়, দেখা পেলেই তাদের ফাটকে দেবে এই ভয়ে সার্কাসের লোকেরা বনের মধ্যে গা ঢাকা দিয়েছিল। 5-2 বলেছে হোটেলওয়ালার জন্মদিনের জন্য কে কি নিয়ে এসেছে, এটা আছে বইয়ের 23 পাতায়। বলেছে হোটেলওয়ালা জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে, আর বটতলার পিছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়। আচ্ছা, রাতে হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে, এটা মাথুর 28 পাতায় রয়েছে। এই যে গয়লা 1 মণ দুধ দিয়ে গেছে আর সং 5 সের বাতাসা কিনে এনেছে। তাহলে গয়লা দুধ দিয়ে গেছে আর সং 5 সের বাতাসা কিনে এনেছে। আর ওর সাথে রয়েছে যে বটতলার পেছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়, ওটা আছে মাকু বইয়ের 24 পাতাতে। এই যে বটতলার পেছন দিকে রান্না হয় তারই পাশ দিয়ে সেই ছোট নদীটি বয়ে চলেছে, 3টি করে বড় বড় পাথর দিয়ে উনুন হয়েছে, তাতে কাঠের জালে বিরাট পেতলের হাঁড়ি চাপানো হয়। সোনাটিয়া শুরুয়া খাবার কাঠের বাটিগুলি নদীর জলে ভালো করে ধুয়ে সারি সারি উপর করে একটা চ্যাপ্টা পাথরের উপর সাজিয়ে রাখলো। তারপরে হোটেলওয়ালা স্টুয়ের জন্য ছোট ছোট বুনো মটরশুঁটি ছাড়িয়ে দিল। তো হোটেলওয়ালা বলল যে আগে এখানে লোকের বসতি ছিল না, বসতি ছিল কি না মানে ছিল আর কি, তখন তারা মটরের বিচি পুঁতেছিল, এখন ঝাড় বেঁধে আপনি হয়। তাহলে নদীর ধারে বলেছে এই যে ছোট নদীর ধারে কি কি শাকসবজি হয়, মটরশুঁটি হয়, গাছতলায় মিষ্টি শাকালু হয়, পালং শাক হয়, টমেটো হয়, ডুমুর গাছে ডুমুর হয়, সজনে গাছে সজনে হয়। 5-3 বলেছে পেয়াদা কোন ফাঁদে পড়েছিল আর জঙ্গলের পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। আচ্ছা, পেয়াদার পরিণতি কি হয়েছিল, এই যে হুড়মুড় করে বাঘ ধরার ফাঁদে পড়ে গিয়েছিল। তাহলে পেয়াদা দৌড়ে যেই সোনাটিয়াকে ধরতে গেল অমনি সে হুড়মুড় করে বাঘ ধরার ফাঁদে পড়ে গেল। তাহলে পেয়াদা কোন ফাঁদে পড়েছিল, বাঘ ধরার ফাঁদে পড়েছিল। আর বাঘ ধরার ফাঁদগুলি কেমন ছিল, জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে, সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরা তা বলা যায় না, তবে ফাঁদগুলি বহুদিনের পুরনো, মাটিতে 2 মানুষ গভীর গর্ত, তার উপরটা লতা পাতা ঢেকে গিয়ে বুঝে গেছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে, তাই যেখানে ফাঁদ পাতা আছে সেখানে জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে, ব্যাস এই পর্যন্ত লিখে দেবে। ওই হোটেলওয়ালা বাঁশ পুঁততে রেখেছে বা ওটা না লিখলেও হবে।
ছয়তে দিয়েছে বাক্য রচনা করো টাপুর টুপুর। তো লিখবে গতকাল বিকেলে টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছিল। আর একটা আছে খিলখিল, মজার গল্প শুনে ছোট্ট বাচ্চারা খিলখিল করে হেসে ওঠে।